আশিক ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এখন প্রকাশে। শুরুতেই আপনার কাছে একটু আলোচনায় চলে যেতে চাই। চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে নানা আলোচনা হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা দেখছি বলা হচ্ছে আপনারা বিদেশিদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, আসলে ব্যাপারটা কি? ধন্যবাদ। খুবই টপিক্যাল একটা ইস্যু আমাদের জন্য, এবং আমাদের অর্থনীতিতে যে চট্টগ্রাম বন্দর খুবই গুরুত্বপূর্ণ সেটার প্রমাণই হচ্ছে যে এটাকে নিয়ে প্রচুর আলোচনা, সবাই এটার ব্যাপারে খুব ইমোশনাল, সবারই একটা মতামত আছে, সবাই এটা নিয়ে কিছু বলতে চান। তো এবং আমরা এটাও জানি যে আমরা নতুন যে বন্দরগুলো নিয়ে কথাবার্তা বলছি, নতুন ইনভেস্টমেন্টগুলো নিয়ে কথা বলছি, সেগুলো যদি কাজ এই বছরও শুরু হয়, সবচেয়ে প্রথমটা আসতেই প্রায় লেগে যাবে 3-3.5 বছর। তো তার মানে আগামী 3-3.5 বছর অন্তত চট্টগ্রাম বন্দরের উপরই আমাদেরকে কমপ্লিটলি নির্ভর করে থাকতে হবে। তো প্রবলেম স্টেটমেন্টটা কোথায়, সমস্যাটা কোথায়, কেন আমরা এটা নিয়ে কথা বলছি? প্রথম হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিশ্বের যে 405টি বন্দর আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে 337তম। তো 337তম তো একটা র্যাঙ্কিং আমরা ধরে রাখতে চাই না। এবং হ্যাঁ, এটা ঠিক যে চট্টগ্রাম বন্দর গত 15-20 বছরে অনেক উন্নতি সাধন করেছে, তারপরেও তারা এখনো 337তম। তো এটা একটা আনফেয়ার কম্পিটিশনের কারণে হয়েছে। কিরকম আনফেয়ার কম্পিটিশন? যেই বন্দরগুলা 1 থেকে 100-র মধ্যে, তাদের যারা অপারেটর, ওটা যদি আপনি দেখেন ওই লিস্টটা, দেখবেন যে একই অপারেটর অনেকগুলো বন্দর চালায়। তো তারা বিভিন্ন বন্দর থেকে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে এসে তারা তাদের বন্দরগুলো ইমপ্রুভ করতে থাকে। সেই কারণে আমরা একা হিসাবে একদম লোকাল অপারেটর নিয়ে কখনোই আসলে তাদের সাথে কম্পিট করতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যদি আমি চট্টগ্রাম বন্দরের রেভিনিউ, সরকার যে রেভিনিউটা পায় সেটা যদি দেখি, আর পাশেই আমরা কিছুদিন আগে রেড সি গেটওয়েকে একটা নতুন বন্দর দিয়েছি, প্রাইভেট পোর্ট, সেটা রেভিনিউর মধ্যে প্রায় 20% পাবো, শতকরা 20 আমরা কম পাচ্ছি চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যেকটা কন্টেইনারে। আর তৃতীয় সমস্যাটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে আমরা কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম সরকার থেকে প্রায় 15 বছর আগে, 10-15 বছরের মধ্যে। সেই ক্রেনগুলো আসলে কিন্তু টেকনোলজিটা পিছিয়ে চলে যাচ্ছে। সো এখানে একটা আগামী 5-7 বছরের মধ্যে, ইনফ্যাক্ট 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের ধারণা প্রায় $200 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট লাগবে। তো সেই ইনভেস্টমেন্ট করার সক্ষমতা আসলে আমাদের লোকাল অপারেটরদের আছে কিনা। তো এই 3টা প্রবলেম স্টেটমেন্টকে সলিউশন হিসেবে দাঁড় করানোর জন্য, এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা একটা বিল্ড অপারেট ট্রান্সফার মডেলে আমরা একটা বিদেশি অর্গানাইজেশনকে নিয়ে আসবো, অপারেটরকে নিয়ে আসবো, যাতে সে আমাদেরকে ওই টেকনোলজি দিতে পারে, বেস্ট প্র্যাকটিসগুলোকে নিয়ে আসতে পারে, ইনভেস্টমেন্টটা করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম সে তো আমার কাছে খালি লিজ নিচ্ছে। সো একসময় সে আমাকে এটা আবার ফেরত দিয়ে দিবে। তো সেই সময়ের মধ্যে আমরা শিখে যাবো কিভাবে বন্দরটা চালাতে হয়, তখন আমরা নিজেরাই সেটাকে চালাতে পারবো। আর এটা নিয়ে যে বড় দুইটা সমস্যা নিয়ে সবাই কথা বলেন, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, আর একটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান। তা আমি মনে করি না যে দুইটা কোনোটাতে আসলে ইম্প্যাক্ট হবে। প্রথমত জাতীয় নিরাপত্তার ব্যাপারটাতে আমাদের বাংলাদেশ নেভিকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই। ওনারা ঠিক পাশেই আছেন, ওনাদেরকে পাশে রাখা হয়েছে বন্দরগুলোকে প্রোটেক্ট করার জন্য। তা আমি শুধুমাত্র এটাই মনে করি যে নেভি পাশে থাকাটা হচ্ছে বন্দরকে আরো শক্তভাবে প্রোটেক্ট করার একটা ব্যাপার। আর এখনকার বিষয় তো আসলে একটা ইকোনমিক ডিপ্লোমেসির দিকে চলে গেছে। তো যখন কোনো বিদেশি রাষ্ট্রের বিনিয়োগ আমাদের দেশে থাকবে, তখন তারা ন্যাচারালি আমাদেরকে আরো বেশি প্রোটেকশন দিবে। সো এটা আসলে আমাদের পক্ষেই কাজ করবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কর্মসংস্থানের যে ব্যাপারটা, সেটা আমি একেবারেই মনে করি না যে আমরা ইউরোপ থেকে 3000 শ্রমিক এনে বাংলাদেশের কার্গো হ্যান্ডেল করব। আমরা আসলে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফারটা আনার চেষ্টা করছি, আর একদম ম্যানেজমেন্ট লেভেলে